আজকের টপিক যেটা শুরু হবে এটা হচ্ছে ইফেক্টস অফ অ্যারেঞ্জমেন্ট অফ ববিনস ইন টু রোজ। অর্থাৎ হচ্ছে আমাদের মেশিনে রোভিং ফ্রেমে আমরা আগেই গত ক্লাসের থেকেও নিশ্চয়ই দেখেছিলাম যে আমাদের মেশিনের টোটাল ববিন ক্যাপাসিটি যত হয়, যেমন ধরো যদি ববিন ক্যাপাসিটি হয় 120, তখন এই 120টা ববিনকে কিন্তু আমরা হচ্ছে দুইটা সারিতে ভাগ করে রাখি, ফ্রন্ট রো এবং ব্যাক রো, সাইড সাইড করে। আবার যদি এরকম হয় আমাদের রোভিং ববিনের হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে মেশিনে 160, তখন কিন্তু এই 160 ববিনকেও আমরা হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক দুইটা রোতে সাজিয়ে রাখবো। 80টা হচ্ছে এক রোতে, বাকি 80টা হচ্ছে আরেকটা রোতে। তো এই যে 80 করে 160 করে দুইটা ববিনে আমরা সাজিয়ে রাখবো, এই দুইটা ববিনে আসলে আমরা কেন রাখি, দুইটা রোতে আমরা ববিনগুলিকে কেন সাজাই, এটা হচ্ছে প্রথম একটা ইস্যু। উত্তর হচ্ছে আমরা ১২০টা রোভিং ববিনকে যদি সিঙ্গেল রোতে সাজিয়ে রাখতাম তাহলে কিন্তু সে জায়গা অনেক বেশি দখল করত। এর বিপরীতে আমরা যখন এই ১২০টা রোভিং ববিনকে ২ টা সারিতে সাজাই, যে ৬০ টা এবং ৬০ টা করে ২ টা সারিতে সাজাই, তাহলে কিন্তু আমাদের জায়গাটা অনেক কম লাগে। অর্থাৎ আমরা স্পেস কনজাম্পশন কে কমানোর জন্য রোভিং ববিনকে ২ টা সারিতে সাজিয়ে থাকি। এবং এই ডায়াগ্রামটা যেমন দেখতে পাচ্ছ যে এখানে ২ টা ফ্লায়ার দেখা যাচ্ছে। কেন ২ টা ফ্লায়ার? সেটাও আমরা গত ক্লাসে বলেছিলাম যে যেহেতু আমাদের রোভিং ববিন গুলিকে হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক ২ টা রোতে সাজানো থাকে, সেহেতু আমরা এখানে হচ্ছে ২ টা ফ্লায়ার এঁকেছি। তো এই ফ্লায়ারটা হচ্ছে ফ্রন্ট রো কে রিপ্রেজেন্ট করে এবং তার পিছনের ফ্লায়ারটা হচ্ছে ব্যাক রো কে রিপ্রেজেন্ট করে। তো এখন এই যে আমরা স্পেস কনজাম্পশন কে কমানোর জন্য ফ্রন্ট এবং ব্যাক রোকে সাজায় ফেললাম, আমার হাতে থাকা রোভিং ববিন গুলিকে আমরা যে ফ্রন্ট এবং ব্যাক রোতে সাজিয়ে রাখছি, তো এই কাজটা আমরা করলাম কেন? সেটা হচ্ছে স্পেস কনজাম্পশন কে কমানোর জন্য। কিন্তু এই স্পেস কনজাম্পশন কে কমানোর জন্য যখন আমরা এই কাজটা করি, তখন আমরা হচ্ছে কিছু সমস্যা তৈরি করে ফেলি। অর্থাৎ আমরা এই ২ টা রোতে ভাগ করার কারণে কিছু সমস্যায় পড়তে হয়। কি সেই সমস্যা? সেটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো এবং তার হচ্ছে সমাধান কিভাবে হলো? আসলেই কি সবগুলি সমস্যার সমাধান হয়েছে কিনা? না হয়ে থাকলে তার জন্য আমাদের কি সমস্যা পোহাতে হচ্ছে? এগুলি নিয়ে কথা বলবো। এটাকে বলা হচ্ছে ইফেক্টস, অর্থাৎ প্রভাব। কিসের প্রভাব? অ্যারেঞ্জমেন্ট অফ ববিনস ইন 2 রোস, অর্থাৎ ববিনকে ২ টা রোতে ভাগ করার কারণে তার প্রভাব কি? এটাই হচ্ছে আজকের আ আলোচনার ১ম বিষয়। তো ১ম এই এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ৩ টা মূলত পার্থক্য কথা এখানে নির্দেশ করা হচ্ছে। আমরা একটা, একটা করে যাব। নিশ্চয়ই চেনা যাচ্ছে এখানে আমাদের বাম দিক থেকে হচ্ছে এটা একটা ড্রাফটিং জোন। হ্যাঁ? এটা একটা ড্রাফটিং জোন এবং ড্রাফটিং জোন আর সামনের দিকে হচ্ছে ফ্লায়ার। তো আমরা সবার ১ম একটা লেংথ নিয়ে কথা বলি, যেটাকে আমরা বলেছিলাম হচ্ছে আনসাপোর্টেড লেংথ। তো আনসাপোর্টেড লেংথটা কি ছিল? আমি একটু মনে করিয়ে দিচ্ছি। ড্রাফটিং জোন থেকে হচ্ছে ফ্লায়ার পর্যন্ত যেই দূরত্বটা, সেটাকেই বলা হয় আনসাপোর্টেড লেংথ। ড্রাফটিং জোন থেকে ফ্লায়ার পর্যন্ত, অর্থাৎ রোভিংটা তো এসে আমরা এখানেও দেখতে পাচ্ছি, রোভিংটা এসে কিন্তু ফ্লায়ারের ভিতরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ? রোভিং ড্রাফটিং জোন থেকে বের হয়ে ফ্লায়ারের ভিতরে ঢুকে যাচ্ছে। তো ড্রাফটিং জোন থেকে এই ফ্লায়ারে ঢুকে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যতটুকু লেংথ এখানে আছে, ওটাকেই বলা হচ্ছে আনসাপোর্টেড লেংথ। এবং তোমরা এখানে খেয়াল করে দেখো, ফ্রন্ট রো যেহেতু সামনের দিকে আর ব্যাক রো যেহেতু পেছনের দিকে, সেহেতু আনসাপোর্টেড লেংথ কিন্তু ফ্রন্ট এবং ব্যাক রো এর জন্য আলাদা। যেমন ড্রাফটিং জোন থেকে রোভিং বের হয়ে ফ্রন্ট রো এর ফ্লায়ার পর্যন্ত আসার যে দূরত্ব, এইটুকুকে L2 দিয়ে প্রকাশ করা হয়েছে। আর ব্যাক রো কিন্তু ড্রাফটিং জোন থেকে কাছে। তো ব্যাক রো থেকে, তো রোভিং কে ড্রাফটিং জোন থেকে বের হয়ে ব্যাক রো পর্যন্ত পৌঁছাতে কিন্তু অল্প দূরত্ব অতিক্রম করলেই হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে তাই আমরা দেখি এবং সেটাকে আমরা হচ্ছে আ স্পষ্টভাবে বুঝতেও পারি যে ফ্রন্ট এবং ব্যাক রো এর জন্য কিন্তু আনসাপোর্টেড লেংথ এর মান আলাদা। অর্থাৎ ব্যাক রো এর জন্য সেটাকে ধরা হয়েছে L1 এবং ফ্রন্ট রো এর জন্য সেটাকে ধরা হয়েছে L2। স্পষ্টই দেখা যাচ্ছে L2 টা কিন্তু L1 এর চাইতে বেশ বড়।
তার মানে এটা একটা পার্থক্য পাওয়া গেল যে হচ্ছে আ ফ্রন্ট রো এবং ব্যাক রোর তে বসানোর কারণে আমার আনসাপোর্টেড লেংথটা বড় হয়ে যাচ্ছে। দ্বিতীয় যেটা ২য় যেটা আমরা নিয়ে কথা বলব সেটা হচ্ছে আ এটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। ইনক্লাইনেশন মানে আমরা জানি যে কোন কিছু একটা যদি বাঁকা হয়ে থাকে, হ্যাঁ? তো একটুখানি ঝুঁকে থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে ইনক্লাইনেশন। তো অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন অফ রোভিং অর্থাৎ রোভিং কতটা ঝুঁকে আছে এটার একটা অ্যাঙ্গেল। সেটাকে আমরা প্রকাশ করেছি এখানে আলফা দিয়ে। তো যেমন ড্রাফটিং জোন থেকে বের হয়ে ব্যাক রো রোভিংটা যেহেতু কাছাকাছি, ড্রাফটিং জোন থেকে বের হয়ে কোন একটা রোভিং যদি ব্যাক রো তে পৌঁছাতে চায় তাকে কিন্তু নিচের দিকে নেমে আসতে হয়। এই যে এটা নিচের দিকে সে নেমে আসলো। কিন্তু ফ্রন্ট রো টা যেহেতু দূরবর্তী স্থানে, তো রোভিং যদি ড্রাফটিং জোন থেকে বের হয়ে ফ্রন্ট রো তে যেতে চায় তাকে কিন্তু বিশাল পরিমাণ একটা দূরত্ব অতিক্রম করতে হয় এবং সে সোজা নাক বরাবর রওনা দেয়। ব্যাক রো রোভিং এর মতো কিন্তু নিচের দিকে সে রওনা দেয় না। তো এই যখন অবস্থা হয় তখন খেয়াল করে দেখো, আমরা একটা অ্যাঙ্গেল চিন্তা করি যে অ্যাঙ্গেলটা হচ্ছে ফ্লায়ারের এক্সিস, ফ্লায়ারের অক্ষ বরাবর যদি আমরা একটা দাগ টানি, ভার্টিক্যাল দাগ। এই যে এটা, এই ভার্টিক্যাল দাগটা আমরা টানলাম। ফ্লায়ারের এক্সিস বরাবর আমরা হচ্ছে একটা ভার্টিক্যাল লাইন টানলাম। এই ফ্লায়ারের এক্সিস বরাবর যে ভার্টিক্যাল লাইন, অবশ্যই এক্সিসটা নিজেই একটা ভার্টিক্যাল লাইন। তো ফ্লায়ারের এক্সিসের সাথে আমার এই রোভিং যেই অ্যাঙ্গেল ফর্ম করে, এটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন অফ রোভিং। ব্যাক রো এর জন্য এটাকে ধরা হয়েছে আলফা 1, ফ্রন্ট রো এর জন্য এটাকে ধরা হয়েছে আলফা 2। যেহেতু ব্যাক রো এর রোভিংটাকে আ ফ্লায়ারের এক্সিস এর সাথে পৌঁছানোর জন্য একটু নিচু হয়ে যেতে হয়, আলফা 1 এর অ্যাঙ্গেলের মানটা কিন্তু বেশি। আর যেহেতু ড্রাফটিং জোন থেকে বের হয়ে ফ্রন্ট রো এর রোভিংটা নাক বরাবর সোজা রওনা দেয়, তাই কিন্তু আলফার মানটা হচ্ছে ফ্রন্ট রো এর ক্ষেত্রে কম। অর্থাৎ আলফা এর মানটাও কিন্তু আমরা ফ্রন্ট এবং ব্যাক রো থেকে সমান পাই না। তাদের এই ২ টা রোতে হচ্ছে সজ্জিত হওয়ার কারণে, এই অ্যারেঞ্জমেন্ট এর কারণে আমরা কিন্তু আলফার মানটাও আর এখানে সমান পাচ্ছি না। তো তাহলে ২ টা পার্থক্য জমা হলো। একটা হচ্ছে আনসাপোর্টেড লেংথ এর পার্থক্য, আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন এর পার্থক্য। ২ টা পার্থক্য জমা হলো। ৩য় পার্থক্য বোঝার জন্য এখানে আমরা হচ্ছে এই যে ফ্রন্ট রোলারটা আছে আমাদের ড্রাফটিং জোনে, এই, এই যে ফ্রন্ট রোলারটা আছে, তো এই ফ্রন্ট রোলারটাকেই জুম করে এখানে দেখানো হচ্ছে। এই ফ্রন্ট রোলারটাকেই জুম করে এখানে দেখানো হচ্ছে। তো এখানে আসলে এখানে আরেকটা অ্যাঙ্গেল দেখানো হচ্ছে। সেই অ্যাঙ্গেলটা কিভাবে হিসাব করা হলো আমি তোমাদেরকে বলি। তো তার মানে এই অংশটাকে যদি জুম করা হয় তাহলে উপরের রোলারটা এবং নিচের রোলারটা হচ্ছে ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলার। উপরেরটা হচ্ছে ফ্রন্ট টপ রোলার আর নিচেরটা হচ্ছে ফ্রন্ট বটম রোলার। তো এটা হচ্ছে ফ্রন্ট টপ রোলার এবং নিচেরটা হচ্ছে ফ্রন্ট বটম রোলার। তো এখন খেয়াল করে দেখো, আমরা আগেই একটা কথা বলেছি সেটা হচ্ছে ব্যাক রোতে যে রোভিংটা যাবে, এই রোভিংটা যেহেতু ব্যাক রোতে যাচ্ছে, তাই ড্রাফটিং জোন থেকে বের হয়েই সে কিন্তু নিচের দিকে নেমে আসে। ব্যাক রোটা নিচের দিকে নেমে আসে। ফ্রন্ট রো কিন্তু নাক বরাবর চলে যাচ্ছে ড্রাফটিং জোন থেকে বের হয়ে। ও কিন্তু নিচের দিকে নামে না। যেহেতু ব্যাক রো রোভিংটা নিচের দিকে নামে, আমরা কিন্তু নিশ্চিতভাবেই তাহলে বলতে পারি রোভিংটা যখন ড্রাফটিং জোন ছেড়ে চলে যাচ্ছে তখন ব্যাক রো রোভিংটার সাথে ড্রাফটিং এর রোলারের, বিশেষ করে বটম রোলারের একটা সারফেস কনট্যাক্ট তৈরি হচ্ছে। আমি আবারও কথাটা বলি, ব্যাক রো রোভিং যেহেতু সে ড্রাফটিং জোন থেকে বের হয়ে নিচের দিকে নেমে আসতে বাধ্য হয়, ঠিক যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে নেমে আসতে বাধ্য হয়, এর বিপরীতে ফ্রন্ট রো রোভিংটা কিন্তু ড্রাফটিং জোন থেকে সোজা রওনা দেয়। তার মানে যে নিচের দিকে নামে সে কিন্তু বটম রোলারের সাথে একটা সারফেস কনট্যাক্ট এর পরিমাণটা তার বেশি হয়। ঠিক এইটা। এটা মনে করো ব্যাক রো এর রোভিং। এইটা এই যে হলুদ দাগ দিয়ে আমি যার উপর দিয়ে এখন কালো দাগ নিয়ে যাচ্ছি এটা। এটা হচ্ছে ব্যাক রো তে যাওয়া রোভিংটা। ঠিক আছে? তো এই ব্যাক রো তে যাওয়া যে রোভিংটা যাচ্ছে, তো এই ব্যাক রো তে যাওয়া রোভিংটা যে যাচ্ছে,
এই রোভিংটা যখন ব্যাক রোতে যায় নিচের দিকে নেমে যাওয়ার কারণে তার একটা বড় সারফেস কনট্যাক্ট তৈরি হয় বটম রোলারের সাথে। তো সেই ফ্রন্ট বটম রোলারের সাথে সারফেস কনট্যাক্টের অ্যাঙ্গেল, যে আমরা এখানে একটা যতটুকু জায়গা জুড়ে অ্যাঙ্গেল হয় এখানে একটা দাগ টানা হলো এবং এই দাগের সাথে ফ্রন্ট বটম রোলারের এক্সিসের যে কোণ, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে বিটা। আচ্ছা, এটা যদি হচ্ছে বটম হয় এই রোভিংটা যদি ব্যাক রো রোভিং হয়, ফ্রন্ট রো রোভিং কিন্তু যদি আমরা আঁকি তাহলে কিন্তু আমরা মোটেও নিচু করে আঁকবো না। এখানে যেরকম ব্যাক রো রোভিংটা নিচের দিকে চলে যায়, ফ্রন্ট রো রোভিংটা নাক বরাবর চলে যায়। তো এটা ধরা যাক ব্যাক রো রোভিং এই নিচের দিকে নেমে গেছে। তো ফ্রন্ট রো রোভিং আঁকলে কিভাবে আঁকবো? এখান থেকে সে কিন্তু আর নিচে নামবে না, সে মোটামুটি এরকম করে চলে যাবে, এভাবে চলে যাবে। যখন সে সোজা চলে যাবে তখন কিন্তু তার সারফেস কনট্যাক্ট এর পরিমাণ অনেক কমে যাবে। এরকম হয়ে যাবে সারফেস কনট্যাক্ট। তো সারফেস কনট্যাক্ট এর অ্যাঙ্গেল এর পরিমাণও কি হবে? খুব কমে যাবে। এই যে এটুক হয়ে যাবে। সারফেস কনট্যাক্ট এর অ্যাঙ্গেল এইটুক হয়ে গেল। সুতরাং বোঝা যাচ্ছে যে এটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গেল বিটা। তো এখন তার মানে আমরা বুঝতে পারলাম যে এই যে অ্যাঙ্গেল যেই বিটাটা এটাও কিন্তু ফ্রন্ট রো আর ব্যাক রো রোভিং এর জন্য সেইম হচ্ছে না। সুতরাং এইটুকুর আলোচনায় আমরা ৩ টা পার্থক্য খুঁজে পাচ্ছি। একটা হচ্ছে এল এর পার্থক্য যেটা আনসাপোর্টেড লেংথ এর পার্থক্য। এটা কম বেশি হয়। তারপরে আমরা পেয়েছি হচ্ছে অ্যাঙ্গেল আলফা যেটাকে আমরা বলেছি অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। এটাও আমরা দেখেছি যে পার্থক্য হচ্ছে এবং এরপরে আমরা দেখলাম যেটা যে এটাকে আমরা বলেছি অ্যাঙ্গেল বিটা। হ্যাঁ? এটা আমাদের বইতে লেখা আছে অ্যাঙ্গেল সোয়েপ্ট আউট বাই দ্য রোভিং বা হচ্ছে আমরা এটাকে সারফেস কনট্যাক্ট অ্যাঙ্গেল ও বলতে পারি। তো এই বিটা অ্যাঙ্গেলটাও কিন্তু পার্থক্য হয়। তো এখন এই যে এই ৩ টা পার্থক্য হলো, এই ৩ টা পার্থক্য কিন্তু হচ্ছে এই ৩ টা পার্থক্যই কিন্তু হচ্ছে জিওমেট্রিক্যাল ডিফারেন্স। ফ্রন্ট এবং ব্যাক রোতে যে রোভিংটা যাচ্ছে তাদের মধ্যকার জিওমেট্রিক্যাল ডিফারেন্স হচ্ছে এইটা। এবং এই জিওমেট্রিক ডিফারেন্সটা কিন্তু হচ্ছে রোভিং এর মধ্যে কোয়ালিটির পার্থক্য এনে দিবে। এটা নিয়েই আসলে আমরা সবচাইতে বেশি চিন্তিত। কোয়ালিটির পার্থক্য হবে কোন দিক থেকে? দেখা যাবে তুমি একই ড্রোন স্লাইভার থেকে নিয়ে আসা স্লাইভারকে ফিড দিয়েছ, আ একই রোভিং ফ্রেমে ফিড দিচ্ছ। কিন্তু ফ্রন্ট রো এবং ব্যাক রোতে আলাদা হয়ে যাওয়ার কারণে ফ্রন্ট রো এর রোভিং এর কোয়ালিটি ব্যাক রো রোভিং এর কোয়ালিটির সাথে পার্থক্য হয়ে যায়। দেখা যায় যে হয়তোবা ফ্রন্ট রো রোভিং এর টুইস্টের সাথে ব্যাক রো রোভিং এর টুইস্ট মিলছে না, পার্থক্য রয়ে গেল। তারপরে হচ্ছে তোমার ফ্রন্ট রো রোভিং এর কাউন্টের সাথে ব্যাক রো রোভিং এর কাউন্টের মধ্যে পার্থক্য হয়ে গেল। ফ্রন্ট রো রোভিং এর মধ্যে ফাইবারের যে অ্যারেঞ্জমেন্ট, ব্যাক রো রোভিং এর ফাইবার অ্যারেঞ্জমেন্ট এর মধ্যে পার্থক্য হয়ে গেল। ইভেন্টনেস এর পার্থক্য হয়ে গেল। তো কিছু না এই সংক্রান্ত দিক থেকে কিছু না পার্থক্য তৈরি হয়ে যায় ফ্রন্ট রো এবং ব্যাক রো এর মাঝখানে। এবং এটা কেন তৈরি হয়? কারণ হচ্ছে আমরা স্পেস কনজাম্পশন কে কমানোর জন্য ফ্রন্ট রো এবং ব্যাক রো তে সাজিয়েছিলাম। এইজন্য আমাদের এই পার্থক্যটা হচ্ছে তৈরি হয়ে যায়। তো যখন এই পার্থক্য তৈরি হয়ে গেল কোয়ালিটির সাপেক্ষে, তো এটার কি কোনো সমাধান আছে কিনা? এটা একটা প্রশ্ন। কারণ আমরা কখনোই চাই না যে একই মেশিন ব্যবহার করলাম, একই মেশিন থেকে আনা ফিড ম্যাটেরিয়াল ব্যবহার করলাম, সেইম মেশিন ব্যবহার করলাম। শুধুমাত্র ফ্রন্ট রো এবং ব্যাক রো এর কারণে রোভিং এর কোয়ালিটি হচ্ছে আলাদা হয়ে গেল। এটা কিন্তু আমরা হচ্ছে কখনোই চাইনি। তো এটার একটা সমাধান বের করা হয়েছে, খুবই সাধারণ সমাধান এবং খুবই চমৎকার সমাধান। সেটা হলো ব্যাক রো রোভিং এর ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে ৪ কোণা বাক্সটা আঁকা হয়েছে, যেটা এটা ফ্রন্ট রো ফ্লায়ার এ আছে যে এই ৪ কোণা বাক্স যেটা ছোট্ট একটা ৪ কোণা বাক্স যেটা, এই পোরশনটাকে বলা হয় হচ্ছে ফ্লায়ার টপ। টিওপি ফ্লায়ার বানানো তো তোমরা জানো FLYER আর টিওপি হচ্ছে টপ, ফ্লায়ার টপ। এই যে এইটাকে বলা হয় হচ্ছে ফ্লায়ার টপ। ব্যাক রো রোভিং এর ফ্লায়ার টপটাকে করা হয় কি একটু উঁচু করে দেওয়া হয় এরকম। ব্যাক রো রোভিং এর যে ফ্লায়ার টপ ছিল সেটাকে উঁচু করে দেওয়া হয়। ঠিক আছে? তো ব্যাক-রো রোভিং এর ফ্লায়ারকে যদি উঁচু করে দেয়া হয়, তখন কিন্তু আ ব্যাক-রো রোভিংটা সে নিচে নামার আর তার কোনো সুযোগ থাকে না। সে যেহেতু ব্যাক-রো রোভিং এই যাবে, আর ব্যাক-রো রোভিং ফ্রন্ট-রো রোভিং এর ফ্লায়ার টপের চাইতে উঁচু করে রাখা, তখন রোভিংটাকে কিন্তু অবশ্যই এই পথে গিয়ে তারপরে হচ্ছে ফ্লায়ার টপের ভিতরে ঢুকতে হয়।
সুতরাং এইটুকু করলে যেটা হয় যে আলফার মানটা সেইম হয়ে যায়। আর হচ্ছে বিটার মানটাও সেইম হয়ে যায়। কিন্তু আ আনসাপোর্টেড লেংথ এর মানটাকে আসলে সেইম রাখা কোনোভাবেই সম্ভব হয় না। কারণ আনসাপোর্টেড লেংথ তো ফ্রন্ট আর ব্যাক রোতে থাকলে আসলে এটা কমানোর কোনো সুযোগই নাই। ঠিক আছে? তো এটা একটা হচ্ছে ইস্যু যে আমাদের আ আলফা এবং বিটা এই ব্যবস্থা করে অর্থাৎ ব্যাক রো এর যে ফ্ল্যাট টপ এই ফ্ল্যাট টপটাকে গলা লম্বা করে দিয়ে আ একটা টলারেন্স লিমিটের মধ্যে নিয়ে আসা সম্ভব হয়েছে। কিন্তু শতভাগ হচ্ছে ডিফারেন্স রিমুভ করাটা সম্ভব হয়নি। তবে এখন যে অবস্থায় আছে আ এইটুকু অবস্থায়ও তাদের কোয়ালিটির ডিফারেন্সটা হচ্ছে টলারেন্স লিমিটের মধ্যে থাকে। এমন না যে টলারেন্স লিমিটের খুব বাইরে চলে যাচ্ছে, এরকমটা হয় না। মোটামুটি সাধারণত টলারেন্স লিমিটের মধ্যেই হচ্ছে ডিফারেন্সটা থাকে এদের কারণে। কিন্তু ডিফারেন্স হয়ই। এটুকু আমরা ডিফারেন্স আসলে চাই না। কিন্তু এটাকে আসলে এড়ানোর উপায় নাই। যদি আমরা স্পেস কনজাম্পশন করতে চাই। এই যে এইটা। খেয়াল করে দেখো এটা কিন্তু হচ্ছে এটাই ফ্ল্যাট টপ। আমরা আলাদা করে এখানে কিছু ফ্ল্যাট টপের ছবি দিয়ে রেখেছি। এটাই হচ্ছে ফ্ল্যাট টপ। তো এটা এই ফ্ল্যাট টপ গুলো হচ্ছে ফ্রন্ট রো। আর এই যে এটা হচ্ছে ব্যাক রো এর ফ্ল্যাট টপ। খেয়াল করে দেখো ফ্রন্ট রো এর চাইতে ব্যাক রো এর ফ্ল্যাট টপটা কিন্তু একটা গলা উঁচু করে একটা উঁচু লম্বা একটা গলা দিয়ে রাখা আছে। ঠিক আছে? ব্যাক রো এর ফ্ল্যাট টপটার গলাটা কিন্তু উঁচু করে রাখা আছে। তো এটা ফ্রন্ট রো আর এটা ব্যাক রো। তো ব্যাক রো এর এই উঁচু করে রাখার কারণে ওই আলফা এবং বিটা তোমাদেরকে যেটা বলেছিলাম, সেই আলফা এবং বিটার কিন্তু আমাদের হচ্ছে সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। কিন্তু হয়নি কোনটা? ওই যেই এল এর লেংথ যেটা ছিল ওটা হচ্ছে এখনো তোমার সমাধান সম্ভব হয়নি। আচ্ছা তাহলে এখানে মোটামুটি আমরা একটা আ টপিক নিয়ে কথা বলে ফেললাম। এখন তোমাদেরকে আমি ৩০ সেকেন্ড সময় দিচ্ছি। যদি তোমাদের প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করো। কারো প্রশ্ন থাকলে করতে পারো। নয়তো আমরা পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তীতে আমরা হচ্ছে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা বলবো। ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট এর ক্ষেত্রে আমরা কিন্তু বেসিকটা জানি। সেটা হচ্ছে আ ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট এর ক্ষেত্রে আমরা যে বেসিকটা জানি সেটা হচ্ছে যে ড্রাফটিং জোনের তোমাদের হচ্ছে কি, কি কম্পোনেন্ট থাকে এটা সম্পর্কে আমাদের হচ্ছে একটা বেসিক আ আইডিয়া তো নিশ্চয়ই আছে। যেহেতু আমরা জানি যে ড্রাফটিং জোনের ২ টা বেসিক কন্ডিশন আমরা কথা বলেছিলাম। একটা বেসিক কন্ডিশন হচ্ছে যে আমাদের ড্রাফটিং জোনে তোমার আ একাধিক জোড়া রোলার লাগবে। আমি এটাকে এইভাবে বলেছিলাম যে more than one pair of roller লাগবে আমাদের। আ এটা একটা বেসিক কন্ডিশন। আরেকটা বেসিক কন্ডিশন এর কথা বলেছিলাম যে ফ্রন্ট রোলারের গতি ব্যাক রোলারের চাইতে অবশ্যই বেশি হবে। যেমন আমরা এখানে একটা ড্রাফটিং জোনের অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি। আ তো এই ড্রাফটিং জোনের অ্যারেঞ্জমেন্ট এর ক্ষেত্রে ফাইবার যদি এপাশ থেকে এই পাশে যাওয়া আসা করে অর্থাৎ ডান থেকে বাম দিকে, তাহলে এটা হচ্ছে ফ্রন্ট রোলার, এটা হচ্ছে ব্যাক রোলার আর এটা হচ্ছে মিডল রোলার। তাহলে এটা বাম দিকে হচ্ছে ফ্রন্ট রোলার আর ডান দিকে হচ্ছে ব্যাক রোলার। রাব্বি কেউ একজন হাত তুলেছ। হাত তোলার কি কারণ? প্রশ্ন থাকলে করো আনমিউট করে। তো এই কয়টা বেসিক কন্ডিশন, এই ২ টা বেসিক কন্ডিশন ছাড়াও আমরা একটু ড্রাফটিং জোনের হচ্ছে আ আজকে আরেকটু ভিতরে গিয়ে দেখার চেষ্টা করব। ড্রাফটিং জোনের আরো কিছু কম্পোনেন্ট হচ্ছে সাথে পরিচিত হওয়ার চেষ্টা করব। তো সবার ১ম এ আমরা যে কম্পোনেন্টের সাথে পরিচিত হব সেটা হচ্ছে কনডেন্সার। আমরা আমাদের এখানে হচ্ছে যেই ড্রাফটিং রোলার দেখতে পাচ্ছি, এই ড্রাফটিং জোনের রোলারের পিছনেই আমরা একটা ফানেল শেপের ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছি এখানে। যেটা ফানেল শেপের মতো বলে মনে হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে কনডেন্সার। তো
যেমন আর যদি আমরা ছবিতে দেখতে চাই তাহলে ছবিতে এটা হচ্ছে কনডেন্সার। যে লাল রঙের তোমরা নিশ্চয়ই একটা দেখতে পাচ্ছ যে লাল রঙের কি জানি একটা দেখা যাচ্ছে। এই লাল রঙের কি জানিটাই হচ্ছে একটা কনডেন্সার। তো কনডেন্সারের ভূমিকা কি? কনডেন্সারের ভূমিকা বোঝার জন্য আমাদেরকে আগে ড্রাফটিং জোনটা একটু বুঝতে হবে। যে এই ছবিটাতে আমরা কিন্তু ড্রাফটিং জোনের টপ ভিউ দেখতে পাচ্ছি এবং এই টপ ভিউর মধ্যে এটা হচ্ছে টপ রোলার। আমি একটু তোমাদেরকে তীর চিহ্ন দিয়ে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে টপ রোলার। ব্যাক টপ রোলার অবশ্যই। আর এই টপ রোলারের ঠিক নিচেই একটা হচ্ছে স্টেইনলেস স্টিলের রোলার আছে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে বটম রোলার এবং এই টপ আর বটম মিলে হচ্ছে ব্যাক পেয়ার, অর্থাৎ তারা পিছনের জোড়াটা। মাঝখানে আছে মিডল রোলার গুলি। মিডল রোলারটাকে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কেন বোঝা যাচ্ছে না পরে বলবো। সবার সামনে হচ্ছে ফ্রন্ট রোলার। এই যে এটা ফ্রন্ট টপ, যেটা একটু ঘিয়া কালার বলে মনে হচ্ছে, এটা ফ্রন্ট টপ। আর নিচের যে স্টেইনলেস স্টিল রোলারটাকে দেখানো হচ্ছে, এটা হচ্ছে ফ্রন্ট বটম রোলার। তো এখন টপ রোলার গুলিকে দেখো একটু ঘিয়া কালার মনে হওয়ার কারণ কি? ঘিয়া কালার মনে হওয়ার কারণ হচ্ছে যে এই টপ রোলার গুলি কিন্তু রাবার কোটেড। তো রাবার কোটেড রোলার হওয়ার কারণে হচ্ছে, এই রাবার কোটেড রোলার হওয়ার কারণে কিন্তু টপ রোলারটাকে তোমার হচ্ছে এই এই ধরনের ঘিয়া রং মনে হচ্ছে, যে তার স্টেনলেস স্টিলের যে পোর্শনটা সেটা হচ্ছে রাবার কোটের ভিতরে আছে। ঠিক আছে? তো এই জন্য টপ রোলার এবং বটম রোলার, এই টপ রোলার এবং বটম রোলার এই দুইটাকে হচ্ছে বোঝা যাচ্ছে আলাদা আলাদা ভাবে। হ্যাঁ, টপ রোলারটা যেহেতু রাবার কোটেড এই জন্য তাকে একটা ঘিয়া ঘিয়া রঙের বলে মনে হচ্ছে, রাবার কোটিংটার কালার। তো এই অবস্থায় খেয়াল করে দেখো, আমরা নিশ্চয়ই বলেছিলাম যে ব্যাক রোলারের চাইতে কিন্তু ফ্রন্ট রোলারের হচ্ছে গতি অনেক বেশি হবে। ড্রাফটিং জোনের হচ্ছে বেসিক কন্ডিশন তাই বলে। তো এই যে ব্যাক রোলারে একটা স্লাইভার হচ্ছে ভিতরে ঢুকবে এখন ড্রাফটিং জোনে। তো ড্রাফটিং জোনে কিন্তু রোলার গুলা হচ্ছে ঘুরতে থাকে, ক্রমাগত তারা ঘুরতে থাকে। ফাইবার গুলা যখন এই ড্রাফটিং জোনের ভিতরে প্রবেশ করে, যেহেতু তারা এসেই দেখে যে রোলারটাও হচ্ছে বেশ ভালো গতিতেই ঘুরছে এবং স্লাইভারের মধ্যে থাকা ফাইবার গুলারও যেহেতু লেংথ ছোট, শর্টার লেংথের ফাইবার তারা, তাই এই শর্টার লেংথের ফাইবার গুলি যখনই ড্রাফটিং জোনে আসে তখন নিজেরাও তারা মুভমেন্ট করতে শুরু করে, কারণ রোলার গুলাও মুভমেন্ট করছে প্রতিনিয়ত। তখন এই ফাইবার গুলাও নিজেদের মধ্যে মুভমেন্ট করতে শুরু করে, নাড়াচাড়া করতে শুরু করে। তো এই যে ড্রাফটিং জোনে আসার পরে ফাইবারের এই মুভমেন্টটা কিন্তু সময়ের সাথে সাথে বেড়ে যায়। কারণ ফাইবার গুলি ব্যাক রোলারে যখন থাকে, যেহেতু ব্যাক রোলারের গতি কিছুটা কম, এই কারণে কিন্তু হচ্ছে এই ফাইবার গুলি হচ্ছে তার গতি বা মুভমেন্টের প্রবণতা কিন্তু কম থাকে। কিন্তু এর বিপরীত দিকে যখন এই ফাইবার গুলি হচ্ছে ফ্রন্ট রোলারে চলে আসে, তখন কিন্তু তাদের গতিবিধি, মুভমেন্ট আরো বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ ওই যে ফ্রন্ট রোলার গুলির গতি বেশি থাকে এই কারণে। তো এখন ফাইবার গুলির এই মুভমেন্ট আমরা চাই কিনা? উত্তর হচ্ছে না, ফাইবারের এই মুভমেন্ট আমরা চাই না। প্রশ্ন হচ্ছে ফাইবারের মুভমেন্ট চাই না কেন? হলে আমাদের কি সমস্যা? উত্তর হচ্ছে ফাইবার যদি ড্রাফটিং জোনের মধ্যে এরকম মুভমেন্ট করা শুরু করে, র‍্যাপিড মুভমেন্ট শুরু করে, তখন ফাইবারের ওরিয়েন্টেশন নষ্ট হয়ে যায়, ইভেননেস নষ্ট হয়ে যায়। এমনকি তারা মুভ করতে করতে কেউ ড্রাফটিং জোন থেকে বেরও হয়ে চলে আসতে পারে। কারণ দেখো তুমি, এখানে কিন্তু ফ্রন্ট রোলার অল্প একটু জায়গা জুড়ে। তো ড্রাফটিং জোনের মধ্যে ফাইবার গুলি যদি মুভমেন্ট খুব বেশি করে, তখন কিন্তু তাদের হচ্ছে এই ড্রাফটিং জোন বের হয়ে বাইরের দিকে চলে আসার একটা প্রবণতা কিন্তু তাদের মধ্যে দেখা যেতে পারে। যদি ফাইবার ড্রাফটিং জোন থেকে বাইরে চলে আসে, সেটা কি আমাদের জন্য ক্ষতির কারণ? হ্যাঁ, অবশ্যই ক্ষতির কারণ। কারণ ড্রাফটিং জোন থেকে যদি বের হয়ে আসে, সে তো আর মূল ম্যাটেরিয়ালে থাকতে পারবে না। সে কিন্তু আকাশে বাতাসে ভেসে বেড়াবে। হয়তো অন্য একটা স্লাইভারের গায়ে গিয়ে বসবে, বা অন্য একটা রোভিং এর গায়ে গিয়ে বসবে, কিংবা অন্য একটা ইয়ার্নের গায়ে গিয়ে বসবে, অথবা ফ্লোরটাকে ডাস্টি করে ফেলবে। তো এই সমস্ত সমস্যার কারণে আমরা চাই না যে ফাইবার মুভমেন্ট করুক। তাহলে উপায় কি?
উপায় হচ্ছে ফাইবাররা যখন আসবে তখনই তাদেরকে একটা ন্যারো একটা ডোর দেখিয়ে দেওয়া। তাকে একটা সংকীর্ণ একটা দরজা দেখিয়ে দেওয়া যে, "ভাই তোমাকে এই দরজার মধ্য দিয়ে যেতে হবে। এর চেয়ে বেশি তুমি আর নড়াচড়া করার সুযোগ পাবে না।" সেই দরজাটার নামই হচ্ছে কনডেন্সার। খেয়াল করে দেখো প্রত্যেকটা ড্রাফটিং জোনের ব্যাক রোলারের পিছনেই কিন্তু এই যে লাল রঙের একটা আ কনডেন্সার বসানো আছে। একটা লাল রঙের এই যে এটা একটা কনডেন্সার। হ্যাঁ? একটা লাল রঙের কনডেন্সার বসানো আছে। এই কনডেন্সারটা হচ্ছে ফানেল শেপ। ফানেল শেপের একটা কনডেন্সার চ্যাপ্টা ফানেল। তো এই আ এর ভিতর দিয়েই হচ্ছে আমাদের স্লাইভারকে আসতে হবে। শুধু যে ব্যাক রোলারের পিছনেই কনডেন্সার আছে তা কিন্তু না। এই যে মিডল রোলারের পিছনেও কিন্তু কনডেন্সার আছে। এই যে এটা সাদা রং দিয়ে দেখানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা? আমি তোমাদেরকে একটু দেখায় দেওয়ার চেষ্টা করি। এই যে যেমন এইভাবে আছে একটা কনডেন্সার। এখানেও আছে একটা সাদা রঙের কনডেন্সার। এই যে এটা একটা কনডেন্সার। আর এটাও একটা কনডেন্সার। এভাবে সাদা রঙের একটা কনডেন্সার আছে। এই যে। সুতরাং বোঝা যাচ্ছে যে আমরা ফাইবারের গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য র‍্যাপিড মুভমেন্ট বা আনওয়ান্টেড মুভমেন্ট হচ্ছে এড়ানোর জন্য ফাইবারকে আমরা একটা নির্দিষ্ট রাস্তা দেখিয়ে দেই। তো স্লাইভার যখন এই নির্দিষ্ট কনডেন্সারের মধ্য দিয়ে আসে তখন কিন্তু তাদের মধ্যে এই আ আনওয়ান্টেড মুভমেন্ট বা র‍্যাপিড মুভমেন্টের প্রবণতা অনেক কমে যায়। তো এই হচ্ছে আমার কনডেন্সারের কাজ। তাহলে এটা একটা কম্পোনেন্ট গেল কনডেন্সার। কারো প্রশ্ন থাকলে করতে পারো। আমি প্রশ্ন না থাকলে পরবর্তী কম্পোনেন্টে চলে যাচ্ছি। প্রশ্ন থাকলে করো কনডেন্সার নিয়ে। এটা প্লাস্টিক কম্পোনেন্ট সোজা কথায়। খুবই সিম্পল জিনিস। কিন্তু তার অ্যাপ্লিকেশনটা হচ্ছে বেশ গুরুত্ব রাখে। আচ্ছা, ধরে নিচ্ছি আমি প্রশ্ন নেই। তো যদি কনডেন্সারের ক্ষেত্রে এখন একটু খেয়াল করে দেখো, এই যে আমরা কনডেন্সার খেয়াল করে দেখলাম, আমরা কিন্তু রোলার যখন দেখিয়েছি, রোলারের ক্ষেত্রে তখন কিন্তু আমরা হচ্ছে আ টপ রোলারকেও এই যে ফ্রন্ট টপ রোলারকে বলেছি এইটা, ব্যাক টপ রোলার আর ফ্রন্ট টপ রোলারকে বলেছি হচ্ছে এইটা, এই। তাহলে ১ম ব্যাক অ্যারোটা হচ্ছে এটা ব্যাক পেয়ারের ফ্রন্ট রোলার আর এটা হচ্ছে মিডল পেয়ারের ফ্রন্ট রোলার। কিন্তু সরি এটা হচ্ছে ফ্রন্ট পেয়ারের ফ্রন্ট রোলার। কিন্তু মিডল পেয়ারের ফ্রন্ট রোলারটা কোথায়? মিডল পেয়ারের ফ্রন্ট রোলারটা কিন্তু এখানে আছে। মিডল পেয়ারের ফ্রন্ট রোলারটা এখানে একটা আছে। মিডল পেয়ারের ফ্রন্ট রোলার এখানে আরেকটা আছে। কিন্তু উপর থেকে দেখতে এটাকে মোটেও রোলারের মতো কিন্তু মনে হচ্ছে না। মনে হচ্ছে কি চ্যাপ্টা একটা কি একটা এখানে আছে। একটা চ্যাপ্টা মতো জিনিস এখানে আছে বলে মনে হচ্ছে। এটা আবার কি? কারণ অবশ্যই দেখো ফ্রন্ট আর ব্যাক টপ রোলারের সাথে কিন্তু তাদের দেখে মিল পাওয়া যাচ্ছে না। তাদেরকে দেখতে বেশ চ্যাপ্টা মনে হচ্ছে। মোটেও রোলারের মতো মনে হচ্ছে না। এটা কি? এটা নিয়ে আমরা কথা বলবো এখন। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সেই মিডল রোলার, মিডল টপ অর্থাৎ এইটা। এই যে মনে করো এটা আর এটা। ঠিক আছে? ওখানে যে মিডল টপ রোলারটা কিরকম একটা চ্যাপ্টা দেখেছিলাম। ঠিক আছে? একটা চ্যাপ্টা মতো জিনিস। এই হচ্ছে আমার সেই চ্যাপ্টা মতো জিনিস। এই যে ঘিয়া রঙের যে একটা চ্যাপ্টা মতো বেল্টের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ? এটা হচ্ছে আমার ওই জিনিসটা। বেল্টের মতো দেখা যাচ্ছে। এমনকি দেখো এই যে উপরে নামধাম, কোম্পানির নামধাম লেখা আছে। এখানেও কিন্তু এই যে কোম্পানির নামধাম লেখা দেখা যাচ্ছে। পড়া যাচ্ছে না কিন্তু আবছা বোঝা যাচ্ছে যে কি জানি একটা লেখা। এই যে বেল্টের মতো কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি, এই কম্পোনেন্টটাকে বলা হয় হচ্ছে অ্যাপ্রন। APRON অ্যাপ্রন। এটাকে বলা হয় হচ্ছে অ্যাপ্রন। অ্যাপ্রন বলা হয় এটাকে। তো এই যে অ্যাপ্রন যেটা, তো এই অ্যাপ্রনটা আসলে কি? আমরা দেখলাম যে এটা একটা বেল্টের মতো একটা জিনিস এই অ্যাপ্রনটা। তো এটার কারণেই কিন্তু আ হচ্ছে রোলারটা যেহেতু অ্যাপ্রনের ভিতরে সেহেতু রোলারটাকে কিন্তু আর দেখা যায় না। এজন্যই আমরা এখানে এরকম চ্যাপ্টা মতো দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই অ্যাপ্রনের কাজ কি? অ্যাপ্রনের কাজ কি? এটা বোঝার জন্য আমাদেরকে একটুখানি আরেকটা ডায়াগ্রামের দিকে নজর দিতে হবে। আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। একটা ডায়াগ্রাম এঁকে।
আমি একটা ড্রাফটিং জোন আঁকার চেষ্টা করছি। খুব একটা ভালো হবে না। মোটামুটি বোঝার মতো হইলেই চলবে আমাদের। এই, এই মনে করো হচ্ছে ড্রাফটিং জোন এবং ফাইবার হচ্ছে বাম থেকে ডান দিকে যাচ্ছে। ঠিক আছে? এই ড্রাফটিং জোনে ফাইবার গুলি হচ্ছে বাম থেকে ডান দিকে যাচ্ছে। এখন আমি হচ্ছে তোমাদেরকে একটা ফাইবার আঁকি এবং এঁকে দেখাই। মনে করো একটা ফাইবার তোমার হচ্ছে এই অবস্থায় আছে। এই, অর্থাৎ টপ এবং বটম রোলারের মাঝখানে। যদিও আঁকার সময় ফাঁকা হয়ে গেছে, আসলে তো ফাঁকা হওয়াটা সম্ভব না। অবশ্যই টপ রোলার বটম রোলার গায়ে গায়ে লাগানো থাকবে। তো টপ আর বটম রোলারের মাঝখানে যখন কোনো একটা ফাইবার থাকে, এই ফাইবারটা কিন্তু সে পুরাপুরি ভাবে টপ এবং বটম রোলারের নিয়ন্ত্রণের অধীনে থাকে, যেহেতু টপ আর বটম রোলারের নিপ পয়েন্টের মধ্যে ফাইবারটা আটকানো। যখনই কোনো একটা ফাইবার হচ্ছে টপ আর বটম রোলারের নিপ পয়েন্ট থেকে এখানে চলে আসে, মনে করে যে আমি এখন যে ফাইবারটা আঁকলাম, এই ফাইবারটা এই ফাইবারটা যখন চলে আসলো নিপ পয়েন্ট থেকে, তখন এই ফাইবারটা কিন্তু দেখো ব্যাক পেয়ারের নিপ পয়েন্টেও নাই, আবার মিডল পেয়ারের নিপ পয়েন্টেও কিন্তু সে নাই। পরপর দুইটা পেয়ার অফ রোলারের মাঝপথে সে একা একটা ভাসমান ফাইবার। ড্রাফটিং জোনে এরকম ভাসমান ফাইবার প্রচুর থাকবে শর্ট স্টেপল স্পিনিং এ। তো এই বা হচ্ছে লং স্টেপ হলো, তো এই যে এই ভাসমান ফাইবার গুলি, অর্থাৎ যেই ফাইবারটা কিনা কোনো রোলারের নিপ পয়েন্টের ভিতরেই নাই, তাকে আমরা বলি হচ্ছে ফ্লোটিং ফাইবার। তাকে আমরা বলি ফ্লোটিং ফাইবার। তো এই ফ্লোটিং ফাইবারটা সবসময় আমাদের জন্য ড্রাফটিং জোনের জন্য বিপজ্জনক। কেন ফ্লোটিং ফাইবারটা ড্রাফটিং জোনের জন্য বিপজ্জনক? কারণ হচ্ছে এই ফ্লোটিং ফাইবারটা কিন্তু হচ্ছে তোমার তার মুভমেন্ট করার প্রবণতা অনেক বেশি থাকে এই নিপ পয়েন্টের মধ্যে থাকা ফাইবারের চাইতে। অর্থাৎ বিষয়টা এরকম, ফাইবার গুলি যখন নিপ পয়েন্টের মাঝখানে থাকে টপ এবং বটম রোলারে, তখন তাদের মধ্যে গতিবিধি খুব একটা থাকে না। কিন্তু যখনই তারা ফ্লোটিং হয়ে যায়, একটুখানি সামনে এগিয়ে ফ্লোটিং হয়ে যায়, তখনই কিন্তু তারা প্রচুর নড়াচড়া করতে শুরু করে। তারপরও ব্যাক রোলার থেকে যেহেতু ফ্রন্ট রোলারে গতি বেশি, তাই ব্যাক জোনে ফ্লোটিং ফাইবারের মুভমেন্ট যতটা বেশি, যখন এই ফ্লোটিং ফাইবারটা ফ্রন্ট জোনে চলে যাবে, তখন কিন্তু তার গতি আরো অনেক বেড়ে যায়। ফ্রন্ট জোনে যখন চলে যায়, তখন কিন্তু ফ্লোটিং ফাইবারের গতি হচ্ছে আরো অনেক বেড়ে যায় এবং এটা পরবর্তীতে আনইভেননেস তৈরি করে, ফাইবারের ওরিয়েন্টেশন নষ্ট করে দেয়। তো এই ফ্রন্ট জোনে ফ্লোটিং ফাইবারকে গতিবিধিকে নিয়ন্ত্রণ রাখার জন্য যেটা করা হয়, সেটা হচ্ছে যে এই এই যে আমরা হচ্ছে রাবারের বেল্ট দেখলাম, যেটাকে আমরা অ্যাপ্রন বললাম, এই অ্যাপ্রন ব্যবহার করা হয়। এখানে আমরা টপ রোলারের উপরে দেখেছি একটা রাবার বেল্ট দিয়ে পরিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এখানে একটা অ্যাপ্রন এঁকে দেখাই, যেন আমরা বুঝতে সুবিধা হয় আমাদের। এই মনে করো মিডল রোলারে এখান থেকে আমরা এই পর্যন্ত, অর্থাৎ প্রায় ফ্রন্ট রোলারের নিপ পয়েন্টের কাছাকাছি পর্যন্ত আমরা হচ্ছে একটা অ্যাপ্রন দিয়ে দিব। ব্যাস, এখানে একটা রাবার বেল্ট আমরা দিয়ে দিলাম। এই যে এই রাবার বেল্টটাকেই, এখানে যেটা দেখতে পাচ্ছি, এই রাবার বেল্টটাকে আমরা এঁকে দেখানোর চেষ্টা করছি। এটা একটা রাবার বেল্ট। তো বটম রোলারের জন্য তো একটা লাগবে। তো এই মনে করো বটম রোলারের জন্য, বটম রোলারের জন্য একটা অ্যাপ্রন। এই হচ্ছে বটম রোলার অ্যাপ্রন। তো যখন টপ রোলারে উপরে আমরা একটা রাবার বেল্ট দিয়ে দিলাম, বটম রোলারের এখানে আমরা একটা রাবার বেল্ট দিয়ে দিলাম, অ্যাপ্রন দিয়ে দিলাম, তখন কিন্তু হচ্ছে কোনো একটা ফাইবার যদি যায়, তখন কিন্তু সে টপ আর বটম অ্যাপ্রনের মাঝামাঝিতে থাকে। এবং টপ আর বটম অ্যাপ্রনের মাঝামাঝি থাকলে এই ফাইবারটা কিন্তু এই ফ্লোটিং ফাইবার হওয়া সত্ত্বেও তার মুভমেন্টটা কমে যায়, যেহেতু সে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আছে, সে চাইলেই ইচ্ছামতো নড়াচড়া করতে পারে না। ঠিক যেন আমরা এই সাধারণ টপ আর বটম রোলারের মাঝখানে ফাইবারটা থাকলে যেরকম ইফেক্ট, ঠিক সেরকমই একটা ইফেক্ট আমরা এখানে হচ্ছে তৈরি করে ফেললাম। অর্থাৎ সোজা সাপটা কথায় হচ্ছে অ্যাপ্রনের কাজ কি? অ্যাপ্রনের কাজ হচ্ছে ফ্লোটিং ফাইবারের মুভমেন্টকে কন্ট্রোল করা। অ্যাপ্রনের কাজ হচ্ছে ফ্লোটিং ফাইবারের হচ্ছে মুভমেন্টকে কন্ট্রোল করা। ফ্লোটিং ফাইবার কারা? যে সমস্ত ফাইবার কোনো রোলারের পেয়ারের নিপ পয়েন্টেই নাই, অর্থাৎ কোনো টপ আর বটম রোলারের মাঝপথে নাই, বরঞ্চ ২ টা পেয়ারের মাঝামাঝি আছে।
তাকে বলা হয় ফ্লোটিং ফাইবার। এই ফ্লোটিং ফাইবারের গতিবিধি নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে অ্যাপ্রনের কাজ। এখন এই যে আমরা অ্যাপ্রনকে দেখলাম, তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো যে এই অ্যাপ্রনকে কিন্তু এই যে এখানে একটা অ্যাপ্রন যে দেখা যাচ্ছে, তো এই অ্যাপ্রনটাকে কিন্তু টপ এই যে ভিতরের রোলারের সাথে একটা টেনশনে আছে এই অ্যাপ্রনটা, তাই না? এই অ্যাপ্রনটাকে কিন্তু একটু টেনে রাখা হয়েছে, সে মোটেও লুজলি ফিটেড না, খুব টাইটলি ফিট করা। তো এই টেনশন দিয়ে হাই টেনশনে টাইটলি ফিট করার কারণ হচ্ছে রোলার ঘুরলেই যেন অ্যাপ্রনও মুভ করে। রোলার যখন মুভ করবে তখন যেন অ্যাপ্রনও মুভ করে। কারণ রোলার ঘুরলে অ্যাপ্রন যদি মুভ না করে তাহলে এই উপরের ছবিটাতে খেয়াল করো, তাহলে তো হচ্ছে এই ফ্লোটিং ফাইবারটা সামনের দিকে আগাবে না। তো ফ্লোটিং ফাইবারকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু আমাকে অ্যাপ্রনটাকে অবশ্যই মুভ করতে হবে। আর অ্যাপ্রন গতি পাবে হচ্ছে এই রোলার থেকে। সুতরাং এটা খুব জরুরি দরকার যে অ্যাপ্রন যেন রোলারের সাথে একটা হাই টেনশনে থাকে। এখন তাহলে আমার একটা টেনশনাল লাগবে। টপ রোলারের জন্য একটা টেনশনার লাগবে, বটম অ্যাপ্রনের জন্য একটা টেনশনার লাগবে। টপ অ্যাপ্রনের জন্য একটা টেনশনার, বটম অ্যাপ্রনের জন্য একটা টেনশনার। তো আমরা এখানে একই সাথে কিন্তু এই যে একটা নীল রঙের একটা ডিভাইস দেখতে পাচ্ছি না? এই যে প্লাস্টিকের একটা নীল রঙের ডিভাইস, হ্যাঁ? এই যে একটা প্লাস্টিকের নীল রঙের ডিভাইস এখানে এসে শেষ হয়েছে। এই ডিভাইসটাই হচ্ছে টপ অ্যাপ্রনের জন্য টেনশনিং ডিভাইস। এই ডিভাইসটাই হচ্ছে টপ অ্যাপ্রনের জন্য টেনশনিং ডিভাইস। এবং এই যে এইটা, এই এই এইটা। এবং এটা কিন্তু ওই মাথা থেকে শুরু হয় একদম এই মাথা পর্যন্ত। এই মাথাতেও আমরা নীল দেখতে পাচ্ছি। এটাকে বলা হয় ক্রেডল। এবং এই ক্রেডলটা হচ্ছে এই ক্রেডলটা কিন্তু হচ্ছে আমার টপ অ্যাপ্রনের জন্য টেনশনিং ডিভাইস। টপ অ্যাপ্রনের জন্য টেনশনিং ডিভাইসটা হচ্ছে ক্রেডল। তো এখন টপ অ্যাপ্রনের জন্য যদি একটা টেনশনিং ডিভাইস লাগে, তাহলে তো বটম অ্যাপ্রনের জন্য একটা টেনশনিং ডিভাইস দরকার। তো আমরা বটম অ্যাপ্রনের জন্য এখানে দেখাই, এটার ভালো ডায়াগ্রাম নাই, কারণ সব ছবি টপ ভিউ থেকে দেখলে তো আর এটা দেখা যাবে না। এই মনে করো বটম অ্যাপ্রনের জন্য কিন্তু একটা এরকম টেনশনিং ডিভাইস থাকে। আমরা এখানে একটা টেনশনিং ডিভাইস আঁকার চেষ্টা করলাম। এখানে ক্রেডেলটা যেরকম টপ অ্যাপ্রনটাকে টেনশনে দিয়ে রেখেছে, এখানে কিন্তু এই বটম অ্যাপ্রনটাকেও জন্য একটা টেনশনিং ডিভাইস আমার প্রয়োজন। সেই বটম অ্যাপ্রনের জন্য যে টেনশনিং ডিভাইস, সেটাকে বলা হয় হচ্ছে নোজ বার। সেটাকে বলা হয় হচ্ছে নোজ বার। তাহলে আমরা দেখতে পেলাম যে অ্যাপ্রন দেখতে পেলাম, ফ্লোটিং ফাইবারকে কন্ট্রোল করার যার কাজ। তারপরে আমরা বললাম যে অ্যাপ্রনকে তো একটা টেনশনে রাখতে হবে, নয়তো যদি তারা লুজ ফিটিং হয় অ্যাপ্রন গুলা, তাহলে কিন্তু রোলার ঘুরলেই অ্যাপ্রন ঘুরবে না, তাহলে ফাইবার সামনে আগানোর রাস্তাও কিন্তু আর থাকলো না। তো সেই জন্য কি করতে হবে, আমরা হচ্ছে টেনশনিং ডিভাইস বসালাম। টপ রোলারের জন্য যে টেনশনিং ডিভাইস সেটাকে বলা হয় ক্রেডল। এই যেখানে নীল রঙের যে প্লাস্টিক ডিভাইস, এই মাথা থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত এটাকে পুরোটাকে বলা হয় হচ্ছে ক্রেডল। আর বটম অ্যাপ্রনের জন্য যে টেনশনিং ডিভাইস থাকে তাকে বলা হয় হচ্ছে নোজ বার। আচ্ছা, তাহলে আরো ২ টা কম্পোনেন্টের সাথে পরিচিত হলাম। আরেকটা কম্পোনেন্টের সাথে হচ্ছে কথা মনে করায় দিই। এটা হচ্ছে দেখো, আমরা কিন্তু বলেছি টপ অ্যাপ্রন আর বটম অ্যাপ্রনের মাঝখানে কিছু জায়গা কিন্তু থাকা লাগবে। কারণ হচ্ছে ফ্লোটিং ফাইবার গুলি যেন সামনের দিকে আগাতে পারে, বা সমস্ত ফাইবার গুলা যেন সামনের দিকে আগাতে পারে। যদি অ্যাপ্রন ব্যবহার করার পরে টপ অ্যাপ্রন আর বটম অ্যাপ্রনের মাঝখানে আমরা কোনো জায়গায় যদি ফাঁকা না রাখি, তাহলে ফাইবার তো যাওয়া আসা করারই উপায় থাকবে না। এই কারণে টপ আর বটম অ্যাপ্রনের মাঝখানে যেন উপযুক্ত পরিমাণ জায়গা থাকে, সেই জন্য এখানে একটা ডিভাইস, ছোট্ট একটা ডিভাইস হচ্ছে ব্যবহার করা হয় স্পেস তৈরি করার জন্য। তাকে বলা হয় হচ্ছে স্পেসার। আমরা এখানে ক্রেডেলের গায়েই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা হলুদ রঙের কম্পোনেন্ট দেখা যাচ্ছে। এই যে হলুদ রঙের যে কম্পোনেন্টটা, এই হলুদ রঙের কম্পোনেন্টটাকেই বলা হচ্ছে স্পেসার। ঠিক আছে? এই হলুদ রঙের কম্পোনেন্টটাকেই বলা হচ্ছে স্পেসার। তো এখন তাহলে আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে স্পেসারের কাজ কি? স্পেসারের কাজ হচ্ছে টপ অ্যাপ্রন এবং বটম অ্যাপ্রনের মাঝখানে উপযুক্ত পরিমাণ স্পেস তৈরি করা। ঠিক আছে? যাতে করে সমস্ত ফাইবার অ্যাপ্রনের মাঝখান দিয়ে সে যাওয়া আসা করতে পারে।
এই মোটামুটি হচ্ছে আমাদের ড্রাফটিং জোনের কম্পোনেন্ট গুলি। হ্যাঁ, আমরা আবারও একটু বলি কি কি কম্পোনেন্ট আমরা পড়েছি। টপ রোলার, বটম রোলার তো আমরা আগে থেকেই জানি। নতুন করে আমরা পড়েছি হচ্ছে কন্ডেন্সার। তারপরে আমরা পড়েছি হচ্ছে বলেছি, আমরা আলোচনা করেছি টপ অ্যাপ্রন নিয়ে, বটম অ্যাপ্রন নিয়ে, সোজা কথা অ্যাপ্রন নিয়ে। তারপরে আমরা আলোচনা করেছি ক্রেডেল নিয়ে বা নোজ বার নিয়ে। দুইটাই হচ্ছে টেনশনিং ডিভাইস, এবং সবশেষে আমরা আলোচনা করলাম স্পেসার নিয়ে। এই হচ্ছে মোটামুটি আমাদের একটা ড্রাফটিং জোনের মধ্যে কম্পোনেন্ট, প্রয়োজনীয় কম্পোনেন্ট। তো এখান থেকে যদি আমাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো এখন। আর যদি প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে আমরা মিটিং লিভ করব। প্রশ্ন থাকলে করো। তোমরা কোন সেকশন আজকে? সেকশন 1 বোধহয় নাকি? জি স্যার। আচ্ছা, হ্যালো। স্যার অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি, অ্যাটেন্ডেন্সটা কি দেয়া যাবে? না, দিবে তোমার দিবে অ্যাটেন্ডেন্স দেওয়া স্যার যাবে না। মোবাইলে কথা বলছে। স্যার মোবাইলে কথা বলতে নাই রাজা। অ্যাটেন্ডেন্স হয় নাই। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রশ্ন থাকলে তোমরা চ্যাট বক্সে হচ্ছে আইডি লিখে চলে যেতে পারো। স্যার আমি তো চ্যাট বক্সে করতে পারতেছি না, আমার ও, নিতেছে না কেন জানি। আচ্ছা দাঁড়াও, আমি চ্যাট বক্স তাহলে ওপেন করে দিই। হুম, লিখো। ও আচ্ছা, এই জন্যই